Hello everyone, welcome to Study IQ. Study IQ তে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। As you know, we are just discussing mains WBCS 2021 তার জিএস পেপারের ডিসকাশন। আজকেও জিএস পেপার 4 করব আর অলরেডি আমাদের জিএস পেপার 1 to 120 has been uploaded, right? আজকে আমরা কি করব 121 থেকে 160 another 40 questions we will be discussing here. Basically এই পেপারটা কি কি কনসিস্ট করে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স and GK, general knowledge. These things actually consisted by this paper, যেটা জিএস পেপার 4। তো আজকে ক্লাস শুরু করা যাক। আর কিন্তু তার আগে যদি তুমি ক্লাসে নতুন হও বা এই স্টাডি আইকিউ এর প্ল্যাটফর্মে নতুন হও, ডোন্ট ফরগেট টু just subscribe us, which is Study IQ Education. Other than that, if you want to join us on any other social media platform, don't forget to join with us on Facebook, Instagram, Telegram or the Twitter platform, right? So let's get started for today's class. First question hi dekho to 121 number question. In which industry worker suffers from basionosis? বাইসিওনোসিস বা বিসিওনোসিস বলে যে রোগটি হয়, কোন ইন্ডাস্ট্রির লোকেরা এতে সাফার করে? অপশন দেখি, কার্ডবোর্ড, টেক্সটাইল, প্লাস্টিক, পেপার। এবার আমাদের জানতে হবে বাইসিওনোসিস কি। এবং ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা যে ডিসকাশনটা করছি সেটা আমাদের শুধুমাত্র যে WBCS এর জন্য, মেইনসের জন্য আমাদের যে কাজে লাগবে সেরকম শুধু ব্যাপার নয়। আগামীতে তোমরা যে কোনো এক্সামিনেশন যেগুলো MCQ ওরিয়েন্টেড, তাতে যাতে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি সম্পূর্ণ থাকে এবং তাতে পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেই জন্যই আমাদের চেষ্টাটা রয়েছে। এবং তার দ্বারা সেই কারণেই আমাদের চেষ্টা যে প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালিসিস করে তোমাদেরকে বুঝিয়ে তার আনসারগুলো এখানে ক্লিয়ারলি তোমাদেরকে জানানো। তো আমাদের এই প্রথম কোয়েশ্চেন আরেকবার চলে আসি, বাইসোনোসিস কাকে বলা হয়? এবার বাইসোনোসিস হচ্ছে একটা অকুপেশনাল লাংস ডিজিজ, মানে যে ডিজিজটা, যে লাংস ডিজিজটা কেন হয়, নাকি তার পেশাগত কারণে হতে পারে। পেশাগত কারণ বা অকুপেশনাল লাং ডিজিজ, দ্যাট অ্যাকচুয়ালি ওয়াই ইট অ্যাকচুয়ালি কজ। দেখো, যখন প্রচুর পরিমাণে ইনঅ্যাডিকুয়েট, যখন তার কারোর প্রিভেনশন থাকে না বা সেরকম একটা ইনঅ্যাডিকুয়েট ভেন্টিলেশন থাকে না, তখন কি হয়, সুতোর যে রোয়া সেইগুলো শ্বাসের মাধ্যমে লাংসে গিয়ে জমা হয়ে হয়ে যে রোগটা তৈরি করে তাকে বেসিওনোসিস বলা হয়। সো বেসিক্যালি এটা কোথায় হয় আমি বলেই দিলাম, সুতোর সাথে রিলেটেড। সো এর মধ্যে কি থাকে, ইয়ার্নস থাকে বা ফেব্রিক্স থাকে, ঠিক আছে? এই সমস্ত জিনিস যাতে ছোট 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 সুতোর বা সুতোর ধূলিকণা, সেটা থেকে এই রোগটি শুরু হয়। সেখানে অপশন কি আছে, আর কার্ডবোর্ড, টেক্সটাইলস, প্লাস্টিক না পেপার? তোমরা বুঝতে পেরেছো সুতোর সাথে কোনটা জড়িত, টেক্সটাইল। সো অপশন বি হেয়ার ইজ দ্য কারেক্ট আনসার। নাও 122 নম্বর প্রশ্ন, লাইন জয়নিং প্লেসেস উইথ ইকুয়াল টেম্পারেচার ইজ কল্ড। কোয়েশ্চেনটা জিকের আন্ডারে পড়ে, কিন্তু একদম ডাইরেক্টলি ভূগোলের প্রশ্ন আমরা জানি। লাইন জয়নিং ইকুয়াল প্লেসেস, ধরো একটা পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর যে জায়গাগুলো, তাতে যে এক রকমের যার উষ্ণতার তাকে যদি একটি লাইন দ্বারা জয়েন করা হয়, সেই লাইনকে কি বলা হয়? লাইনের মানে একটা লাইন মানে সেম মানে হচ্ছে আইসো, আর উষ্ণতা যখন তখন কি হয়, মানে থার্মোমিটার বা থার্মাল, তার থেকে থাম হয়। তো অপশন দেখো, আইসোটিম, আইসোয়েট, আইসোবার না আইসোথাম? দ্য রাইট অপশন ইজ আইসোথম, মানে যেটার উষ্ণতা সেম তাকে বলা হয় আইসোথামস। তো আইসোপ্লিথ যেটা রয়েছে তাকে, দ্যাট ইজ এ লাইন হুইচ ইজ বিন কল, মানে যেমন দেখো আইসোথাম হয়ে গেল বা আইসোবার, এই যে আইসো জাতীয় যে জিনিসগুলো জেনারেল টার্ম যেটার দ্বারা একটি লাইনকে বোঝায়, সেই লাইনের নাম কি বলা হয়? আইসোপ্লেথ। সো আইসোথাম নাথিং বাট এ পার্ট অফ আইসোপ্লেথ। আইসোপ্লেথের মাধ্যমে বিভিন্ন যে সেম লাইনের ওপর যা যা বোঝানো হয় তাই, যেমন এখানে আইসোবারের কথা আমরা জানি বা আইসোটিম, আইসোলেটের কথা জানি, সেরকম আইসোথাম যেহেতু উষ্ণতার সাথে রিলেটেড, সুতরাং সেটা আইসোথাম হবে। নাও 123 নম্বর প্রশ্ন, মোস্ট অ্যাবান্ডেন্ট পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যামং হাইড্রোকার্বন ইজ। বলছে সব থেকে বেশি পাওয়া যায় হাইড্রোকার্বনের মধ্যে, মানে কোন হাইড্রোকার্বনটা সব থেকে বেশি
অ্যাটমসফিয়ারে বা আবহাওয়াতে পাওয়া যায় বা আমাদের আশপাশের মধ্যে পাওয়া যায়। সেটা কি জিনিস? মিথেন, প্রোপেন, বিউটেন না প্রেপারেন? তো বেসিক্যালি দেখো মিথেন যেটা, মিথেনের কি হয়, এটা হচ্ছে সিম্পলেস্ট হাইড্রোকার্বন। তো সেই কারণে কি হয়, খুব সহজে এটা কার্বন অ্যাটমকে কনসিস্ট করতে পারে এবং চারটে, এটা অ্যাকচুয়ালি কি একটা কার্বন আর হচ্ছে চারটে হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি, এবং এই কারণে এটা সিম্পল হওয়ার কারণে এটা প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সো দ্য অপশন ইজ অপশন এ, মিথেন। 124 নম্বর প্রশ্ন দেখব, নালগোন্ডা মেথড ওয়াজ ডেভেলপড বাই ইন্ডিয়ান সায়েন্টিস্ট টু রিমুভ হুইচ কেমিক্যাল স্পেসিস ফ্রম ওয়াটার? নালগোন্ডা মেথড হচ্ছে একটা ইন্ডিয়ান সায়েন্টিস্টের দ্বারা তৈরি হয়েছিল এবং এটা কোথায় তৈরি হয়েছিল? ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউশনে। কোথায় তৈরি হয়েছিল আরেকবার বলে দিই, দ্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউশন, এখানে তৈরি হয়েছিল, মনে রাখতে হবে, ঠিক আছে? নালগোন্ডা মেথড কোথায় তৈরি ছিল? দ্যাট হ্যাড বিন ডেভেলপড বাই এ ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড ইট ওয়াজ ফর রিমুভিং হুইচ কেমিক্যাল স্পেসিস ফ্রম ওয়াটার। কেন তৈরি করা হয়েছিল এবং এই টেকনিকটা কি একটা স্পেসিস যেটা জলের থেকে সরানোর জন্য ব্যবহার করা হয়? আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম নাকি ফ্লুরাইড? সো রাইট অপশন এখানে কি হবে? বেসিক্যালি এইখানটায় যে প্রসেসটা দেখানো হয় তাতে অ্যাডাপ্টেশন করানো হয় ডিফ্লোরাইডেশনের। তাতে কি হয়, যে ডোমেস্টিক ওয়াটার বা কমিউনিটি লেভেলে যে জল ব্যবহৃত হয়, তা মানে যে জল আমরা পান করার জন্য ব্যবহার করি, যে জলটা খাওয়ার জন্য আমরা ব্যবহার করি, সেই জলের ক্ষেত্রে তাতে যে ফ্লুরাইডের পরিমাণ তাকে ডিফ্লুরাইডেশন করানোর জন্য নালগোন্ডা মেথডকে ইউজ করা হয়। সো দ্য রাইট অপশন ইজ অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেনে যাব, 125 নাম্বার কোয়েশ্চেন। Which of the following is used as a coagulant for removal of the phosphate in water? নিচের মধ্যে কোনটা একটা দ্রব্য বা একটি বিশেষ দ্রব্য যেটা হচ্ছে ফসফেট, জলে যে ফসফেট থাকে তাকে কম করার জন্য ব্যবহার করা হয়? বেসিক্যালি দেখো অপশন দেখে নিই, অ্যালুমিনিয়াম সালফেট, আয়রন কার্বনেট, কপার সালফেট না পটাশিয়াম ক্রোমেট? বেসিক্যালি যে সমস্ত নোংরা জলে যখন ফসফেট থাকে, তখন যে যে ওয়েস্টেজ জলে থাকে তাতে যে ফসফেট থাকে সেটাকে কি করে আলাদা করা সম্ভব হয়? যদি এর সাথে কোনো একটা মেটাল আয়নকে যোগ করা যায়, ঠিক আছে? মেটাল আয়নকে যোগ করা যায় এবং তাতে কি হয়, স্বাভাবিকভাবে মেটাল আয়নের সাথে যোগ হলে পরেই ফসফেট অ্যাড হয়ে যায় এবং ফসফেট অ্যাড হলে কি হয়, তার অটোমেটিক্যালি কি হয়, সেটা মেটালিক ফসফেট তৈরি করতে পারে, ঠিক আছে? মেটালিক ফসফেট তৈরি করতে পারে এমন একটা আয়নকে যুক্ত করানো হয় এবং সেই আয়নটা স্বাভাবিকভাবে দেখি এখানটা সালফেট, কার্বনেট, কপার সালফেট, পটাশিয়াম ক্রোমেটের মধ্যে কোনটা এখানে অ্যাকচুয়ালি কাজ করে? বেসিক্যালি অপশন এ ইজ অ্যালুমিনিয়াম সালফেট। মনে রাখা দরকার, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসটা দেখছো তাদের পক্ষে তো ডেফিনেটলি ইটস গোয়িং টু বি ভেরি ভেরি সিম্পল কাইন্ড অফ কোয়েশ্চেন্স, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে এবং যাদের কাছে সায়েন্সটা নতুনভাবে তাদের পড়তে হচ্ছে, অলরেডি এগুলো আমরা ক্লাস 11-12 পড়ে এসেছি, কিন্তু যারা 11-12 সায়েন্স ছিল না তাদের ক্ষেত্রে কি হবে, তাই না? সেই কারণে আমরা এই ডিটেলসগুলো জেনে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে কি হয়, যে অ্যালুমিনিয়াম আয়নটা থাকে, অ্যালুমিনিয়াম আয়ন কি করে, স্বাভাবিকভাবে জলের এই ফসফেটের সাথে মিক্সড হয়ে অ্যালুমিনিয়াম আয়নটা হাইড্রোলাইজ হয়ে যায় ওয়াটারে। হাইড্রোলাইজ মানে জলের সাথে সলিবল হয়ে যায় এবং এরপরে কি হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা ফসফেট যেটা থাকে সেই ফসফেটটাকে সরিয়ে দিতে সাহায্য করে, যে ওয়েস্ট ওয়াটারটা থাকে বা যে নোংরা জলটা থাকে তাতে যে ফসফেটটা জমে রয়েছে সেটাকে সরিয়ে দিতে কাজ করে সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ওই আয়নটা। সো দ্য রাইট অপশন ইজ অ্যালুমিনিয়াম সালফেট। দিস ইজ ভেরি মাচ কেমিক্যাল, কেমিস্ট্রির সাথে যুক্ত একটি প্রশ্ন। সো দ্য রাইট অপশন, যে জলের মধ্যে ফসফেটকে, নোংরা জলে ফসফেটকে সরানোর জন্য বা পলিউটেন্ট জলে ফসফেটকে সরানোর জন্য কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম সালফেট। নাও নেক্সট কোয়েশ্চেন 126, কিছুই বলার নেই এক্ষেত্রে, ডক্টর জাকির হোসেন সম্পর্কে প্রশ্ন, যিনি আমাদের ইন্ডিয়ান একজন গ্রেট ইকোনমিস্ট অ্যান্ড পলিটিশিয়ান ছিলেন। তিনি কতবার কততম তিনি প্রেসিডেন্ট ছিলেন? 3rd, 4th, 2nd না 5th? এটা 5th হবে, ঠিক আছে? তিনি কততম ছিলেন? তো হি ওয়াজ বেসিক্যালি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 13th মে, ইয়েস 13th মে 1967 সালে তিনি অ্যাজ এ প্রেসিডেন্ট আসেন এবং তিনি কততম প্রেসিডেন্ট ছিলেন? হি ওয়াজ দ্য 3rd প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুইভ্যালেন্ট টু
কত উষ্ণতার জল, কত ফারেনহাইটের জল। দেখো 10 ডিগ্রি উষ্ণতা মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা ফারেনহাইটে নিয়ে যাই তাহলে দ্যাট ইজ ইন্টু 9/5 প্লাস 32। এটা আমরা যদি সলভ করি তাহলে কত পড়বে, 50। তো আনসার ইজ সি, 50 ডিগ্রি ফারেনহাইট। এখানটায় এটা ডিগ্রি রয়েছে, ঠিক আছে। নাও 128, ফ্লেম ফটোমেট্রি ইজ সুইটেবল মেথড ফর দ্য ডিটারমিনেশন অফ হোয়াট। বলছে ফ্লেম ফটোমেট্রি এটা একটা ফটো ইলেকট্রিক মানে ফটো ইলেকট্রিক একটা ব্যবস্থাপনা, এবং সেটার মধ্যে কি হয়, দিস ইজ আ ব্রাঞ্চ অফ অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। এটা কিভাবে ডিটারমিনেশন করা হয়, মানে কোন ডিটারমিনেশন করতে বা কোনটাকে চেনার ক্ষেত্রে এটা সুইটেবল, হেভি মেটালস, ডিসলভ গ্যাসেস, ডিসলভ অর্গানিক্স নাকি অ্যালকালি মেটালস। বেসিক্যালি দেখো ফ্লেম ফটোমেট্রি যেটা, সেটা শুধুমাত্র এমন এলিমেন্টগুলোর জন্যই সুবিধা যেটা খুব বেশি একটা হাই টেম্পারেচার প্রয়োজন হয় না। হাই টেম্পারেচার কার প্রয়োজন হয় না, অ্যালকালি মেটালস, যেমন ধরো সোডিয়াম, তাই না, সোডিয়াম Na, রাইট। তাছাড়া ধরো পটাশ, অথবা ধরা যায় লিথিয়াম, ক্যালসিয়াম, এই যে এই সমস্ত ক্যালসিয়াম, সিজিয়াম, এই সমস্ত যে অ্যালকালি বা যে ক্ষারকীয় মেটালস গুলো যাকে বলা হয়, যাদেরকে বেশি একটা মানে যাদেরকে বেশি একটা গরম করার প্রয়োজন হয় না, বেশি একটা টেম্পারেচার দেওয়ার প্রয়োজন হয় না, তাদের ক্ষেত্রে ইজিলি এক্সাইট মানে দ্যাট ক্যান বি ইজিলি এক্সাইটেড, তাদের ক্ষেত্রেই এই ফ্লেম ফটোমেট্রি দেখানো হয়। মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনঅর্গ্যানিক কেমিক্যাল অ্যানালিসিস। ফ্লেম ফটোমেট্রি হচ্ছে একটা ইনঅর্গ্যানিক কেমিক্যাল অ্যানালিসিস, যাতে যে কোনো মেটালের মধ্যে তার যে আয়ন, সেই আয়নের কনসেন্ট্রেশনকে ডিটারমাইন করতে ব্যবহার করা হয়। সো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট হিয়ার। নাও নেক্সট কোয়েশ্চেন 129 নাম্বার, বিওডি স্ট্যান্ডস ফর। তো বিওডি ফুল ফর্ম কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োটিক অক্সিজেন ড্রপিং, বায়োকেমিক্যাল অক্সিজেন ড্রেসিং নাকি নান অফ দ্য অ্যাবভ। বেসিক্যালি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হুইচ কনসিস্টিং অফ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, বায়োলজিক্যাল যে অক্সিজেন ডিমান্ড মানে বায়োলজিক্যাল যে অক্সিজেন ডিমান্ড তার কিসের দ্বারা হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এবং তার সাথে সাথে জলের যে কনসেন্ট্রেশন তার দ্বারা তৈরি হয়। দ্যাট ইজ রিপ্রেজেন্টেশন অফ অ্যামাউন্ট অক্সিজেন কনজিউমড বাই দ্য ব্যাকটেরিয়া। এই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে এটা কি, এটাকে একবার জানি। সেটা হচ্ছে একটা যখন ব্যাকটেরিয়া তা কোনো জায়গাতে যদি কোনো একটা অন্য অর্গানিজমের মাইক্রো অর্গানিজমের মধ্যে বসে থাকে এবং সেটাকে যদি ডিকম্পোজ করার চেষ্টা করে, সেই সময় যে অর্গানিক ম্যাটারটা তৈরি করে সেই একটা স্পেসিফিক টেম্পারেচারের আন্ডারে, দ্যাট ইজ কল্ড, সেই অক্সিজেনের যে লিমিটেশনটা তাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো বিওডি স্ট্যান্ডস ফর অপশন নাম্বার এ। 130 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ নোন ফর দ্য অ্যাজ এ মর্নিং স্টার। ভেরি সিম্পল কোয়েশ্চেন, কোন নক্ষত্র বা কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়। অপশন দেখো, মার্স, মুন, জুপিটার, ভেনাস। রাইট অপশন ইজ ভেনাস। মর্নিং স্টার মানে শুকতারা, রাইট, শুকতারা। আর এটাকেই পরবর্তীতে সন্ধ্যাবেলাতে ইভিনিং স্টার্স বলা হয়, হুইচ ইজ বিন কল্ড সন্ধ্যা তারা। নাও 131, কানহা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট। Kanha National Park, why it is very important, because of the tiger reservation, তাই তো, রিসেন্টলি প্রচন্ড নিউজে এসেছিল, এবং দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ দ্যাট স্টেট অ্যাজ ওয়েল। সো সেই স্টেটটার নাম কি, আসাম, রাজস্থান, উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ? অ্যান্ড দ্য রাইট অপশন ইজ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের এটা হচ্ছে সব থেকে বড় ন্যাশনাল পার্ক, হুইচ কনসিস্টেড উইথ দ্য টাইগার রিজার্ভ। ঠিক আছে, নাও প্রেজেন্ট ডেতে কানহা ডিভাইডেড ইন টু স্যাংচুয়ারি। একটা হচ্ছে কানহা যে ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ বিন ডিভাইডেড ইন হালন, আর একটা হচ্ছে বাঞ্জার। ঠিক আছে, যেটা 200 এবং 300 কিলোমিটার দূরত্বে অবস্থিত হয়। সো রাইট অপশন ইজ অপশন ডি, মধ্যপ্রদেশ। নাও 132 নম্বর প্রশ্ন, হুইচ ভিটামিন ওয়াজ ডিসকভার্ড বাই হেনরিক ড্যাম। হেনরিক ড্যামের দ্বারা কোন ভিটামিনটা নিচের মধ্যে এখানে ডিসকভার হয়েছিল, কোন ভিটামিনটা হেনরিক ড্যাম ডিসকভার করে। বেসিক্যালি মেটাবলিজম অফ স্টেরয়েড, এটাকে যখন তিনি স্টাডি করতে যান তখন তিনি যে ভিটামিনটা পান, দ্যাট ওয়াজ ভিটামিন কে। Option A is the right option, and he discovered it while studying the sterile metabolism of chicks. কোথায় এটা তিনি ডিসকভার করেন, কোপেনহেগেনে। তিনি বসে যখন তিনি এটাকে ল্যাবরেটরিতে বসে যখন তিনি একটা স্টেরাল মেটাবলিজমের ওপর পরীক্ষা চালাচ্ছিলেন, তখন গিয়ে ভিটামিন কে তিনি আবিষ্কার করেন। ঠিক আছে, নাও 133 নাম্বার কোয়েশ্চেন,
38th প্যারালাল সেপারেটস বলেছে 38 নাম্বার প্যারালাল। আমরা জানি বিভিন্ন স্ট্রেট বিভিন্ন কান্ট্রিগুলোকে যে যে একটা মাধ্যমে যে হচ্ছে ল্যাটিটিউড বা যে লঙ্গিটিউডের মাধ্যমে ডিভাইড করা হয় সেই হিসাবে তার নাম এক একটা নাম্বারে দেওয়া হয়। তো 38 নাম্বার যে 38 নাম্বারের যে ল্যাটিটিউড রয়েছে সেই ল্যাটিটিউডটা কাকে ডিভাইড করে, যেমন আমরা এর আগের দিনও পড়েছিলাম, যেমন হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল আছে, 9 ডিগ্রি চ্যানেল আছে, এগুলো কি এক একটা ল্যাটিটিউডকে ডিনোট করে। তেমন 38 নাম্বার যে ল্যাটিটিউড সেটা কোন দুটো কান্ট্রিকে আলাদা করে। বেসিক্যালি যে এই যে লাইনের কথা বলা হচ্ছে এই লাইনটা ডিমার্কেট করে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, নর্থ কোরিয়া ফ্রম সাউথ কোরিয়া, অ্যান্ড দিস লাইন ওয়াজ চুজেন বাই ইউএস মিলিটারি প্ল্যানার্স দ্য পস্টাম কনফারেন্সে। ঠিক আছে, ইউএস মিলিটারি প্ল্যানার যখন পস্টাম কনফারেন্সে হয়েছিল নিয়ার দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড বা দ্বিতীয় ওয়ার্ল্ড বিশ্বযুদ্ধের পরে, তখন এই নর্থ এইটাকে একটা আর্মি বাউন্ডারি বলে ধরা হয়, অ্যান্ড হুইচ অ্যাকচুয়ালি ডিভাইড দ্য নর্থ কোরিয়া ফ্রম সাউথ কোরিয়া। Now 134 নম্বর প্রশ্ন ইজ ভেরি মাচ কনসেন্ট্রেটেড উইথ দ্য জিকে। বলেছে পিঙ্ক সিটি কাকে বলা হয়। তোমাদের আমরা প্রশ্ন করার আগে আমি জানি তোমরা প্রত্যেকে উত্তর দিয়ে ফেলেছো। দ্য রাইট অপশন ইজ অপশন জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় কেন সেটা আমরা অবশ্যই এখানে একবার আলোচনা করব। বেসিক্যালি 1853-তে যখন প্রিন্স অফ ওয়েলস যখন ইন্ডিয়াতে তিনি যখন ভিজিট করতে আসেন তখন তিনি বলেন যে প্রত্যেকটা বিল্ডিংকে পিঙ্ক কালারে পেইন্ট করে দেওয়া হোক। কেন? বিকজ হুইচ ইজ হিস্টোরিক্যালি রিপ্রেজেন্ট ওয়েলকামিং এন্ড হসপিটালিটি। সো দেন যেহেতু এটা সব রংকে পিঙ্ক করে দেয়, দেন ইট ইজ বিন নেমড বাই পিঙ্ক সিটি। তো বর্তমানে যে হিস্টোরিক সেন্টার্স গুলোতে যে বিল্ডিংস গুলো আছে সেগুলো এখনো পিঙ্ক কালারেই রয়েছে। সো ইট ইজ বিন কল্ড দ্য পিঙ্ক সিটি। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো 135 নম্বর প্রশ্ন। দ্য নমামি গঙ্গে স্কিম ওয়াজ অ্যানাউন্সড অন হুইচ ডে। বেসিক্যালি নমামি গঙ্গে স্কিম এটা হচ্ছে জুন 2014, ইয়েস জুন 2014-তে এটা করা হয়। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্যাট? নমামি গঙ্গে স্কিম ওয়াজ টু রিজুভেনেট অ্যান্ড কনজারভেশন অফ দ্য গঙ্গা ওয়াটার। ঠিক আছে, ন্যাশনাল গঙ্গা মিশনের ওপর এটাকে রাখা হয়েছিল। কিন্তু এখানে অপশন দেখো 7/7/2016, 1/1/2016, 1/3/2016 এবং 31/3/2016. So I cannot give that risk to give you the answer of this question. 135 series B এর question এটা মেন্স পেপারে। If you have any idea about this answer then please let me know in the comment section. But এটা 2014 জুন মাসে নমামি গঙ্গে স্কিম অ্যানাউন্স করা হয়েছিল, রাইট? নাও 136 এর কোয়েশ্চেন হচ্ছে ওজন ডে কবে অবজার্ভ করা হয়। ওজন ডে কবে অবজারভেশন করা হয়? দ্যাট ইজ the 16th of September. That is been called the International Day for the Preservation of the Ozone Layer 2021 show হয়েছে এটা। So the right option is option B, September of 16th. Now we will move towards our next question. 137 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে সিমেন্ট ডাস্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ভেরি ফাইন পার্টিকলস। বলছে যে সিমেন্টের যে গুঁড়ো পাওয়া যায় সেটা ক্যারেক্টারাইজ করে খুবই মসৃণ টাইপের যে পার্টিকলস তার দ্বারা। Which of the following air pollution control devices is appropriate for removing them from hot exhausted gases emanating from সিমেন্ট ক্লিন? বলছে সিমেন্টের যে ভাঁটা তার থেকে কোনটা নিচের কোন ডিভাইসকে ব্যবহার করা সব থেকে বেশি সুবিধাজনক হয় যখন এই গ্যাসকে মানে যে গ্যাসটা হয় যে গরম গ্যাস হয় সেটাকে এই থেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তো ব্যাগ হাউস, সাইক্লোন, ভেঞ্চার স্ক্রাবার নাকি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন? সো দ্য রাইট অপশন উইল বি অপশন ডি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন বা এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার্স বলে যেটি সেটা হচ্ছে একটা ফিল্টারলেস ডিভাইস যেটা কি করে যে এরকম যে সূক্ষ্ম দানার যে পার্টিকলস গুলো সেইগুলো যেমন হচ্ছে ডাস্ট হতে পারে অথবা স্মোক হতে পারে এগুলোকে কি করে লক করে দেয় এবং লক করে কি করে দ্যাট অ্যাকচুয়ালি যে ইউজিং দ্য ফোর্স অফ অ্যান ইনডিউস ইলেকট্রোস্ট্যাটিক চার্জ মিনিমালি ইম্পিডিং দ্য ফ্লো অফ গ্যাসেস থ্রু দ্য ইউনিট। ঠিক আছে, তো
ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন বা এটা যে মেশিনটার মাধ্যমে করা যায় দ্যাট ইজ বিন কল্ড দ্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, তার মাধ্যমে কি করা হয় এই ডাস্ট বা স্মোককে লক করে এই যে এয়ার পলিউশনকে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। নাও 138 নাম্বার কোয়েশ্চেন, অ্যাক্টিভেটেড স্লাজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট অ্যান্ড ইট ইজ এ কাইন্ড অফ হোয়াট। বলছে এখানে অ্যাক্টিভেটেড স্লাজ যাকে বলা হয় সেটা হচ্ছে এক রকমের যে ময়লা বা দূষণ বা যেটা হচ্ছে বর্জ্য পদার্থ সেইগুলো ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়। এটি কি কেমিক্যাল ট্রিটমেন্ট, মেকানিক্যাল ট্রিটমেন্ট, না বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, না নিউক্লিয়ার মিনস? বেসিক্যালি দেখো অ্যাক্টিভেটেড স্লাজ বলতে যেটা বোঝায় সেটা করে কি সেটা আমাদের জানতে হবে। বেসিক্যালি দ্যাট ইজ কাইন্ড অফ এ প্রসেস যেখানটাতে ওয়েস্ট ওয়াটার, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার থাকে তার মধ্যে যে বায়োলজিক্যাল ফ্লকগুলো থাকে সেইগুলোকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার মাধ্যমে সেই স্লাজকে হাঁটানোর কাজ করা হয়। সো বেসিক্যালি দেখো কেমিক্যাল ট্রিটমেন্ট বা মেকানিক্যাল ট্রিটমেন্ট নয় তো বুঝতেই পারছি, বিকজ ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য লিকুইড ক্যারিয়ার উইথ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য প্রোটোজোয়া, সো ইট উইল বি আ বায়োলজিক্যাল প্রসেস। তো রাইট অপশন ইজ অপশন সি, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। মেকানিক্যাল ট্রিটমেন্টস বা মেকানিক্যাল মিনস বা কেমিক্যাল মিনস বা নিউক্লিয়ার মিনস তো কোনোভাবেই নয়, কারণ বায়োলজিক্যালি যেটা প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া এগুলো এখানে ইনভলভ রয়েছে। Now next question হচ্ছে Strait of Gibraltar is known as Pillar of Hercules, Pillar of Antilles, Honeymoon Lake, নাকি none of the above? বলছে Pillar of Hercules যেটি সেটি নাম মানে কোন কোথাকার নাম হচ্ছে মানে বলেই দিলাম আমি উত্তর একবারে যে পিলার অফ হারকিউলিস ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেট অফ দ্য জিব্রাল্টার, রাইট? সো বেসিক্যালি ইট হ্যাজ সো মেনি পিলার্স এবং এক একটা পিলার্সের এই নাম দেওয়ার কারণ হচ্ছে বিকজ ইট ইজ অ্যাপ্লাইড টু দ্য promontories to the flank, the entrance of the Strait of the Gibraltar, মানে যেরকম জায়গাতে মানে যে বিখ্যাত হারকিউলিসের যে এরিয়া সেই এরিয়াগুলোকে মনে রাখানোর জন্য দ্যাট ইজ বিন কল্ড দ্য পিলার অফ হারকিউলিস। এবার আমি যেমন বলেছিলাম যে এই জিএস যে 4 পেপারটা দ্যাট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তো তুমি কত জায়গা থেকে এটা তৈরি করেছো, সো অনলি দ্য abundant number of the practicing of this paper only can rescue you from giving right answer, না মানে ভুল যাতে প্রশ্ন উত্তর না হয়ে যায়। তো সেই জন্য তোমাকে এখানে শুধু প্র্যাকটিসই করতে হবে, there are not any other shortcut for it। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে শুরু করব যে WBCS এর মেইনস পেপার বা প্রিলিমস পেপার পড়ার কিভাবে ক্লিয়ার করা উচিত, কিভাবে এর প্রিপারেশন নেওয়া হয়। ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ইফ ইউ আর লাইকিং অল দিস ভিডিওস অ্যাকচুয়ালি, ঠিক আছে? নাও দেখো 49th প্যারালাল সেপারেটস কোন জায়গাটা, যেমন একটু আগেই বললাম আমরা একটু আগেই পড়েছি সাউথ কোরিয়া নর্থ কোরিয়া সম্পর্কে। নাও ইট ইজ কামিং দ্য 49th প্যারালাল। এই যে 49th প্যারালাল সেটা কাকে সেপারেট করে? ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। দেখো ইন্ডিয়া পাকিস্তান হতেই পারে না, ধরো আমাদের কাছে উত্তর নেই, দেন আমরা এটা উত্তর কি করে বের করবো, রাইট? আমরা কিভাবে বের করবো, কারণ 49th প্যারালাল আমি কি বলেছি, দ্যাট উইল বি আ ল্যাটিটিউড, তাই তো? ল্যাটিটিউড মানে যেটা এরকম যায়, লঙ্গিটিউড যেটা ওপর থেকে নিচে যায়, তাই তো? তো ল্যাটিটিউড যদি আমরা বলি ইন্ডিয়া পাকিস্তানের যদি আমরা দূরত্ব দেখি সেটা পাশাপাশি, তাহলে লঙ্গিটিউড হতেই পারে না, তাহলে ইন্ডিয়া পাকিস্তান বাদ পড়ে গেল। ইন্ডিয়া ফ্রম টিবেট হবে না, এটাও পাশাপাশি বাদ পড়ে গেল। ফ্রান্স অ্যান্ড জার্মানিও সেম ব্যাপার, ফ্রান্স আর জার্মানি যদি আমরা পজিশন দেখি দ্যাট ইজ অলসো দ্যাট পাশাপাশিও এবং সেটা ল্যাটিটিউডাল লঙ্গিটিউডাল হিসেবে, মানে ল্যাটিটিউডাল এবং লঙ্গিটিউডাল ডিস্টেন্স রয়েছে। বাট হিয়ার দ্য রাইট অপশন ইজ অপশন সি, ইউএসএ ফ্রম ক্যানাডা। ইউনাইটেড স্টেটসকে ক্যানাডাকে আলাদা করে ফ্রম মিনেসোটা টু দ্য ওয়েস্ট কোস্ট। মিনেসোটা থেকে ওয়েস্ট কোস্ট অব্দি যে ডিফারেন্সটা বেসিক্যালি ইউনাইটেড স্টেটস এর সঙ্গে ক্যানাডার, দ্যাট ইজ বিন কল্ড দ্য 49th প্যারালাল। 141 নম্বর প্রশ্ন দেখবো, দ্য ন্যাশনাল হাইওয়ে লিঙ্কিং দিল্লি, আগ্রা, কানপুর, বারাণসী, কলকাতা ইজ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। কেন ট্রিকি বলছি, তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে এখানে ওয়াকিবহাল না হয় এই প্রশ্নটাতে তোমাদের কিন্তু মুশকিল হবে। বেসিক্যালি ন্যাশনাল হাইওয়ে যেটা 19 দ্যাট ইজ অ্যাকচুয়ালি কানেক্টিং দ্য দিল্লি অ্যান্ড কলকাতা। এবার এখানটা একটা মজার কথা হচ্ছে, এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নটা কিন্তু পুরনো, দ্য ওল্ড নেমিং অফ ন্যাশনাল হাইওয়ে,
ঠিক আছে, এবার এটা কিছুদিন আগে নতুন নামকরণ করা হয়েছে, তখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো বেসিক্যালি দ্য অপশন নাম্বার সি, NH2 বা দ্বিতীয় ন্যাশনাল হাইওয়ে, সেটাকে বলা হতো, তাকেই বলা হতো যে সেটাই হচ্ছে দিল্লির সাথে কলকাতাকে লিঙ্ক করে, যেটা প্রথমে দিল্লি টু আগ্রা যায় এবং তারপরে কানপুর, বারাণসী এবং মাঝখানটায় বিহার এবং ঝাড়খণ্ড হয়ে কলকাতাতে গিয়ে পৌঁছায়। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি, NH2. নাও 142 নাম্বার কোয়েশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যাট, বলছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন মানে দক্ষিণ পূর্ব রেলওয়ে যে হেডকোয়ার্টার সেটা কোথায়? বেসিক্যালি আমরা জানি যে রেলওয়ে হেডকোয়ার্টার ইজ ডিভাইডেড ইন 18 জোন, ঠিক আছে, 18টা রেলওয়ে জোন আছে। সেই 18টা রেলওয়ে জোনের মধ্যে যে উত্তর পূর্ব যে সেকশনটা, সেটা গার্ডেন রিচে অবস্থিত, কোথায় না তো কলকাতায়। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, খড়গপুর, বিলাসপুর, দুর্গাপুর নয়, যদিও এগুলো বেসিক্যালি অন্যান্য রেলওয়ে আন্ডারে পড়ে, কিন্তু দ্য রাইট অপশন ফর দ্য দক্ষিণ পূর্ব রেলওয়ে ইজ কলকাতা। 143 নাম্বার প্রশ্ন দেখবো, ইজ ড্যাশ ইজ নোন অ্যাজ এ হারমিট কিংডম। বেসিক্যালি হারমিট কিংডম কাকে বলা হয়? দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড টু এ কান্ট্রি যেখানটায় উইলফুলি, যেখানে তারা একটা কি করে, তারা তাদের কিংডমের চারপাশে একটা বড় পাহাড় তুলে দেয়, ঠিক আছে, এবং সেই পাহাড় তুলে মানে মেটাফরিক্যালি অর ফিজিক্যালি দে আর অ্যাকচুয়ালি দে বিকাম ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো নিচের মধ্যে কোনটা? বেসিক্যালি আমরা যদি মনে করি তাহলে পরে জোসেয়ান বলে যে ডাইনেস্টি ছিল, দ্যাট ইজ ইন কোরিয়া, ঠিক আছে। রাইট অপশন এখানে অপশন ডি হবে, কোরিয়া। জোসেজান ডাইনেস্টি ছিল, তারা নিজেদেরকে হারমিট কিংডম বলতো যখন তারা পরবর্তীকালে এই ডাইনেস্টিতে থাকে, এবং দে হ্যাভ বিন কল দ্য হারমিট কিংডম, ঠিক আছে। নাও 144 নম্বর প্রশ্ন হচ্ছে সাভানা কি? সাভানা বেসিক্যালি কেমন জায়গাকে বলা হয় সাভানা? ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়া, নাকি ডেজার্ট স্ক্রাবস, নাকি গ্রাসল্যান্ড উইথ স্ক্যাটার্ড ট্রিজ, নাকি ডেন্স ফরেস্ট উইথ ক্লোজ ক্যানোপি? বেসিক্যালি ট্রপিক্যাল রেন ফরেস্ট, ডেজার্ট স্ক্রাব বা ডেন্স ফরেস্ট কোনোটাই সাভানা না। আসল উত্তরটা হবে অপশন নাম্বার সি, গ্রাসল্যান্ড উইথ দ্য স্ক্যাটার্ড ট্রিজ। মানে সাভানা হচ্ছে যেখানটায় তৃণভূমি এবং জায়গায় জায়গায় গাছপালা দেখা যায়, সেই জায়গাকে বলা হয় সাভানা অঞ্চল। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 145 নাম্বার কোয়েশ্চেন, ফর দ্য ডিটেকশন অফ দ্য পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড। বলছে পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে চেনার জন্য নিচের মধ্যে কোন ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়? অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার, নাকি এক্সট্রা ডিফ্র্যাক্টোমিটার, গ্যাস ক্রোমেটোগ্রাফি, নাকি ফ্লেম ফটোমিটার? তো আমরা এর অলরেডি ফ্লেম ফটোমিটার সম্পর্কে জেনে গেছি, কিন্তু এখানটাই কি যে এই স্পেকট্রোকপি যেটা করা হয়, এটা কি করা হয়, দিস ইজ দ্য কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফি। এবং এছাড়াও রামান স্পেকট্রোস্কপি হয়, ফ্লুরোসেন্স স্পেকট্রোগ্রাফি হয়, বা ক্রোমাটোগ্রাফি হয়। দে আর দ্য টাইপ যেখান থেকে যেটা হচ্ছে পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাকে ডিটেকশন করা যায়। অ্যান্ড এখানটায় রেজাল্ট কি হবে? দে আর ইউজড অ্যাজ এ ইন্টারমিডিয়েটারি অ্যান্ড দ্য রেজাল্ট ইজ গ্যাস ক্রোম্যাটোগ্রাফি। গ্যাস ক্রোম্যাটোগ্রাফি ইজ দ্য টাইপ, যেই টাইপের মাধ্যমে যে পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আছে তাকে চেনা যায়। বেসিক্যালি কিছুটা মানে জেনারেল ইউজেস অফ, মানে কেন এই পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পলি অ্যারোমেটিক হাইড্রো PAH, এটা জেনারেলি কেন ব্যবহৃত হয়? বেসিক্যালি দেখো যে ম্যানুফ্যাকচার যে কোনো রকমের ডাই তৈরি করাতে, বা প্লাস্টিক তৈরি করা, বা পেস্টিসাইড তৈরি করা, এই সমস্ত, বা ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন কাজের ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যালসে বা এগ্রিকালচারাল প্রোডাক্টে এর ব্যবহার দেখা যায়। সো এইকে ডিটেকশনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্যাস ক্রোম্যাটোগ্রাফি। 146 নম্বর প্রশ্ন, টেকনিক্যালি দেয়ার আর হাউ মেনি আর্টিকেলস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো একদম যখন কনস্টিটিউশন যখন তৈরি করা হয়, যখন ইট কেম ইনটু এফেক্ট অন দ্য জানুয়ারি 26, তাই তো 26 জানুয়ারি 1950 সালে যখন এটা ভারতবর্ষের মানুষের সামনে নিয়ে আসা হয়, সেই সময় এর মধ্যে যে টোটাল নাম্বার অফ আর্টিকেল ছিল দ্যাট ওয়াজ 395, অপশন নাম্বার সি। 147 নম্বর প্রশ্ন, কুইন অফ অ্যাড্রিয়াটিক ইজ দ্য নিকনেম অফ হুইচ কান্ট্রি। বলেছে এখানে নিচে কার নাম কুইন অফ অ্যাড্রিয়াটিক? যার নাম কুইন অফ অ্যাড্রিয়াটিক তার আরো কিছু নাম তোমাদেরকে বলে দিই, লা ডমিনেন্টে বা লা সেরেনিসামা,
বা সিটি অফ ওয়াটার। এবার যখন আমি তোমাদের সিটি অফ ওয়াটার বললাম তোমাদের মনে পড়ে গেছে যে ডেফিনেটলি রোম, প্যারিস, টোকিও এবং ভেনিসের মধ্যে এটা ভেনিসই হবে, তাই না? ভেনিসেই সমস্ত জায়গাতে জল পাওয়া যায়, অ্যান্ড ইট ইজ বিন কল দ্য সিটি অফ ব্রিজেস বা ফ্লোটিং সিটি অর দ্য সিটি অফ ক্যানেলস। সো কুইন অফ অ্যাড্রিয়াটিক ইজ বিন কল দ্য ভেনিস। দ্য রাইট অপশন ইজ অপশন ডি। নাও 148 নম্বর প্রশ্ন হচ্ছে ই কলি ইজ used as a indicator organism to determine pollution of water with pollen of aquatic plants, heavy metals, fecal matter, industrial effluents. বেসিক্যালি ই কয়েল যেটা রয়েছে এটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়, ঠিক আছে? একে বলা হয় এসচারিকিয়া কলি বা ই কলি, ঠিক আছে? এসচারিকিয়া কলি বা ই কলি, দ্যাট ইজ এ গ্রুপ অফ কলিফর্ম ব্যাকটেরিয়া। এবং কলিফর্ম ব্যাকটেরিয়া কোথায় থাকে? কলিফর্ম ব্যাকটেরিয়ার হচ্ছে যে হিউম্যান বা অ্যানিমাল এক্সক্রিটস যেগুলো থাকে বা বর্জ্য পদার্থ থাকে, সেই বর্জ্য পদার্থের মধ্যে এই ব্যাকটেরিয়া ফর্ম করে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেড টু দ্য পলিউশন অফ ওয়াটার। এবং সেগুলো কিসের মধ্যে থাকে? দিস ইজ বিন কল দ্য ফেকালস ম্যাটার্স, ঠিক আছে? এই যে হিউম্যান বর্জ্য পদার্থকে ফেকালস ম্যাটার্স বলা হয়। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 149 নাম্বার কোয়েশ্চেন, গেট অফ টিয়ার্স ইজ ইন। বলছে গেট অফ টিয়ার্স কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, জেরুজালেম, আহমেদাবাদ। ভেরি সিম্পল কোয়েশ্চেন, ইফ ইউ ডোন্ট নো দ্য আনসার ইউ নো। নিউ দিল্লি, মুম্বাই বা আহমেদাবাদে ইন্ডিয়াতে গেট অফ টিয়ার্স বলে কিছু নেই। দ্য রাইট অপশন ইজ অপশন সি, জেরুজালেম। কেন জেরুজালেম বলা হয়? বেসিক্যালি দিস ইজ দ্য এরিয়া অফ গালফ, মানে যেখানটায় হচ্ছে দিস ইজ এ স্ট্রেট বলা যেতে পারে, যেটা গালফ অফ এডেন আর রেড সি এর মাঝখানটায়, ঠিক আছে? এবং এইখানটা থেকে কোনো, যেহেতু এখানে কোনো ফ্লো নেই, কি হয় বেশিরভাগ সময়তে এইখানটায় নেভিগেশনের মারাত্মক প্রবলেম হতো। এর আরেকটা নাম বলা হয় বাব এল মনদেব, বাবেল মন্দেব স্ট্রেট। এবং এখানে যার নাম বলা হয়, যাকে মানে তুমি যদি ইংলিশে ট্রান্সলেট করো, মানে এই বাবেল মন্দেব হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড, দিস ইজ এ অ্যারাবিক ওয়ার্ড, যেটার ইংলিশ যদি করা যায় তার মানে হচ্ছে হয় গেট অফ টিয়ার্স। এবং এইটার কারণে কি বললাম আমি, যে এখানটায় নেভিগেশন করাতে মারাত্মক ডেঞ্জার ছিল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিন কল দ্য গেট অফ টিয়ার্স। নাও নেক্সট কোয়েশ্চেন 150 নাম্বার, জওহরলাল নেহেরু পোর্ট ইজ ইন। জওহরলাল নেহেরু পোর্ট কোথায় অবস্থিত? আমরা লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো করেছি সেখানেও আমরা এই ক্লাসটা করেছি, আমাদের মনে থাকলে পরে আমরা বা পুরোনো ভিডিওগুলো দেখে থাকলে তোমরা মনে করতে পারবে। তো জওহরলাল নেহেরু পোর্ট কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, গোয়া, ওড়িশা নাকি কর্ণাটকা? তো ইটস হ্যাভ আনাদার নেম, এর নাম হচ্ছে কি নাভা সেবা পোর্ট। এর নাম কি? নব সেবা পোর্ট বা নাভা সেবা পোর্ট, দ্যাট ইজ ইন লোকেটেড ইন দ্য মুম্বাই, ইস্ট অফ মুম্বাই। মুম্বাই কোথায় অবস্থিত? অপশন এ, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অপশন। 151 নম্বর প্রশ্ন, ওজন আন্ডারগোজ ফটোস্লাইসিস ডিউ টু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অফ ওয়েভলেন্থ। এবার দেখো ওজন কতটা ওয়েভলেন্থের মধ্যে দিয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, কতটা ওয়েভলেন্থের রেডিয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে। বেসিক্যালি যে ওর ওয়েভলেন্থ মানে ইউভি ফ্লাক্স করতে পারে, তার ওয়েভলেন্থ কত হয়? 240 nanometer to 320 nanometer. So what is the right option? It is less than 320 nanometer. 152 নম্বর প্রশ্ন দেখবো, the largest tiger reserve in India. Largest tiger reserve in India হচ্ছে রণথম্বর, ঠিক আছে? রণথম্বর। কিন্তু এখানে অপশন দেখো, সুন্দরবন, পেরিয়ার, কানহা, নাগার্জুন সাগর, শ্রীশৈলম রয়েছে। সো হিয়ার দ্য অপশন উইল বি the Nagarjuna Sagar Srisailam Tiger Reserve, Andhra Pradesh, that is set up in 1983. ঠিক আছে? It is the largest tiger reserve in India with the area of 3728 square kilometer. বেসিক্যালি যেরকম বললাম রণথম্বর, এবং সব থেকে স্মলেস্ট হচ্ছে বোর টাইগার রিজার্ভ, সব থেকে বড় বললাম রণথম্বর, অ্যান্ড অ্যাজ পার দ্য অপশন নাগার্জুনা সাগর শ্রীশৈলম। আর সব থেকে ছোট কি বোর টাইগার রিজার্ভ, কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, ঠিক আছে? সবার মনে থাকবে। অ্যান্ড উই নো টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ দ্য ইন্ডিয়া। নাও 153 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গো নেক্সোরিস বা ব্ল্যাক টিপ ইজ আ ডিসঅর্ডার, এটা কেন হয়? SO2, HCl, PAH নাকি PAN এর জন্য, ঠিক আছে? তো এই ধরনের ডিসঅর্ডার যাকে ব্ল্যাক টিপ বা ট্যাপার টিপ বা গ্রিডেল নার্কোসিস বলেও বলা হয়, সেইগুলো কেন হয়? সেগুলো হচ্ছে
ফল যেটা হয় না, ফলের মধ্যে কালো কালো দাগ হয়ে যায়, দ্যাট ইজ বিন কল দ্য ব্ল্যাক টিপ। আর এটা হয় কেন? ডিউ টু দ্য সালফার ডাইঅক্সাইডের কারণে, ঠিক আছে? দ্যাট ইজ বিন ফর ফ্লুরাইড বা সালফার ডাইঅক্সাইড, এই ধরনের ইমানেন্ট গুলো যখন এই ধরনের এলিমেন্টস গুলো থাকে, দেন ইট কজেস টু ব্ল্যাক টিপ। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, সালফার ডাইঅক্সাইড। 154 নম্বর প্রশ্ন, আগেন আ রিপিটেশন। আমরা অলরেডি পড়েছি কানহা ন্যাশনাল পার্ক সম্পর্কে, অ্যান্ড অলরেডি উই নো ইট ইজ বিন ফেমাস ফর রাইনোসরাস, টাইগার্স, বার্ডস না ক্রোকোডাইল। রাইট অপশন ইজ অপশন বি, টাইগার। নাও 155 নম্বর প্রশ্ন দেখবো, ওভারগ্রেজিং কজেস। ওভারগ্রেজিং কি কজ করে? মানে অত্যন্ত চারণ বা অতিচারণ, বেশি মানে বেশি যখন চারণ, মানে তোমরা জানোই চারণ মানে গরু ছাগল এগুলো বেশি চড়ালে পরে যেটা ঘটে, সেটার জন্য সেটা কি ঘটে? যে নেগেটিভ পলিউশন হয়, নাকি পজিটিভ পলিউশন হয়, নাকি সয়েল এরোশন হয়, নাকি ইন্ডিউশন অফ দ্য রিডাকশন ইন ক্রপ ইয়েল্ডিং হয়? দ্য রাইট অপশন উইল বি হিয়ার দ্য সয়েল এরোশন। কি হয়, বারবার চারণের ফলে যে মাটি তার উপরের যে লেয়ার সেটা কি হয়, হালকা হয়ে যায়, এবং যত হালকা হয়ে যায় সেগুলোর ক্ষয় হওয়াতে মানে বেশি তাড়াতাড়ি ক্ষয় হতে শুরু করে। দ্যাট ইজ দ্য রিজন দ্য ওভারগ্রেজিং কজেস টু সয়েল এরোশন, ঠিক আছে? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ইন হুইচ ইয়ার আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামকে নাম তিনি কি দিয়েছিলেন আলেকজান্ডার ফ্লেমিং এর, যদি তোমাদের মনে থাকে? দ্য মোল জুইস বা মোল জুস, ঠিক আছে? পরবর্তীকালে তিনি এটা যখন পান 28 সেপ্টেম্বরে তিনি এটাকে মানে সামনে আবিষ্কার করেন, and which is in 1928. অপশন দেখবো, অপশন এ 1930, 1928, 1932, 1934, and option B is the correct option, 1928. Now the next question, biome have. বায়োমের কি বলছে? অপশন এ, প্লান্ট কমিউনিটিস, অ্যানিমাল কমিউনিটিস, ট্রিজ ওনলি, বোথ এ অ্যান্ড বি। এবার দেখো বায়োম কাকে বলে। বায়োম মানে একটা লার্জ এরিয়া যেখানটাতে ভেজিটেশন, সয়েল, ক্লাইমেট, ওয়াইল্ড লাইফ, এভরিথিং ইজ ইনক্লুডেড হিয়ার, ঠিক আছে? এই কারণে কি বলা হয়, বায়োম বেসিক্যালি 5 রকম দেখা যায়। যেমন অ্যাকোয়াটিক বায়োম, অ্যাকোয়াটিক বায়োম মানে জলীয় জলের যে বায়োম। তারপরে কি গ্রাসল্যান্ড বায়োম, তারপরে কি ফরেস্ট বায়োম, দেন ডেজার্ট, আর তুন্দ্রা মানে অত্যন্ত ঠান্ডা অঞ্চল, ঠিক আছে? তো বলা হয়েছে যে এখানটা বায়োমের ক্ষেত্রে এখানটা কোনটা রাইট? তো অপশন ডি হবে, বোথ এ এবং বি, কারণ বায়োমের মধ্যে প্লান্ট কমিউনিটিস, অ্যানিমাল কমিউনিটিস দুটোই চলে আসবে। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এমএবি স্ট্যান্ডস ফর। এমএবি স্ট্যান্ডস ফর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে? এমএবি স্ট্যান্ডস ফর দিস থিং, দ্যাট ইজ কল্ড ম্যানস অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম, অ্যান্ড দ্য অপশন দেখো, অপশন এতেই রয়েছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। নাও ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি। নিচের মধ্যে কাকে জিওগ্রাফির জনক বলা হয়? অপশন হিপাক্রাস, হেকাটিউয়াস, প্লটেমি, নাকি এরাস্থোনিস? দ্য রাইট অপশন ইজ দ্য অ্যানশিয়েন্ট গ্রিক স্কলার হুজ নেম ইজ এরাস্থোনিস। অপশন ডি ইজ দ্য রাইট অপশন 159 নম্বরে। হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু ইউজ দ্য ওয়ার্ড জিওগ্রাফি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে মনেই তোমাদের আছে, আর্যভট্ট ইজ দ্য পার্সন যে এইটার ব্যাপারে কথা বলেছিলেন, এবং বরাহমিহিরও ছিলেন, ঠিক আছে? And he also has a small scale notion of the planet that helped him to determine the circumference of the earth. লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য করব যে আল্ট্রা ফিল্টারেশন ক্যান রিমুভ হোয়াট। আল্ট্রা ফিল্টারেশনের মাধ্যমে কি করা হয়? আল্ট্রা ফিল্টারেশন কি করতে পারে, যেগুলো জলের মধ্যে একদম গুলতে পারে না, সেই যে ফাইন পার্টিকেলস গুলো থাকে, এছাড়াও যে ব্যাকটেরিয়াস থাকে, প্রোটোজোয়া থাকে, বা ছোট ছোট আনসলিউবল বা ডিসলিউবল যে পার্টিকেলস গুলো থাকে, সেইগুলোকে রিমুভ করতে সাহায্য করে। তো সাসপেন্ডেড সলিডস, তারপরে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। সো রাইট অপশন উইল বি অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। বোঝাই যাচ্ছে, দ্যাট উইল বি দ্য কারেক্ট অপশন। সো ইয়েস, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। Again we will meet you very soon with the last part of GS4, আর তারপরে আমরা করব GS5। And please comment section, don't forget to tell that how much helpful is this class is going to be for you. And yes, there are so many Bengali content is going to come on this channel. Please stay tuned, and if you have any queries, don't forget to contact on this 2 number. And bye bye, take care.